আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যায় নাকি হচ্ছে যে নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে? না স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আচ্ছা। আজকে কি তাহলে স্যার আমাদের একটা ওভারভিউ ক্লাস নেবেন না স্যার? বুঝি নাই। আজকে তো আমাদের সব পড়া এখনো কভার হবে না, তাহলে কি আজকে আমাদের ওভারভিউ একটা ক্লাস নেবেন না, যে মানে আগে যত পড়া আছে সব পড়া একটা ওভারভিউ করে দেওয়া? হ্যাঁ, হ্যাঁ, আমি হচ্ছে যে ওভারভিউ এর ক্লাসটা হচ্ছে হয়তোবা আগামীকাল বা বুধবারে হচ্ছে নিব। কারণ হচ্ছে আজকে তো শেষ হবে না। আজকে শেষ করতে পারলে হয়তো ওভারভিউ ক্লাস নেওয়া যেত। ঠিক আছে? যেহেতু আরো ২-৩ টা কনটেন্ট বাকি আছে। তো ওই মানে যেহেতু ২-৩ টা কনটেন্ট পড়াইতে তো খুব বেশি সময় লাগবে না। তারপরে স্যার এখন স্যার কিছু কি বলছেন শুনতে পাচ্ছি না স্যার। যতটুকু সময় স্যার আপনার আওয়াজ তো এখন ভেঙে যাচ্ছে স্যার, শুনতে পাচ্ছি না কিছু স্যার। ওভারভিউ একটা ক্লাস নিবো আরকি। আর আপনাদের আরেকটা বিষয় বলি যে আমরা শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন স্যার শুনতে পাচ্ছি স্যার, কিন্তু এর আগে আমার স্যার কথা সবাই শুনতে পাচ্ছেন এবার? জি স্যার, এখন শুনতে পাচ্ছি আচ্ছা, স্যার, কিন্তু আগে কথা শুনতে পাচ্ছি। নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, আমার এখানে আসলে আমি এখন গ্রামে আসছি তো। তো এইজন্য নেটওয়ার্কের একটা ইস্যু থাকে আরকি। তো সবাই তো জানে যে গ্রামে আসলে ওরকম ভাবে নেটওয়ার্ক পাওয়াটা খুবই টাফ। তারপরেও আমার মানে আমার রুমের মধ্যে অবশ্য একদমই নেটওয়ার্ক পায় না। আমার মোবাইলটা বাইরে রেখে দেন আমি ক্লাস নিচ্ছি আরকি আপনার। আচ্ছা, ওকে। তো আমি আসলে যেটা মানে করব আজকে হচ্ছে যে যতটুকু আমি পড়ানোর জন্য লেকচার রেডি করছি যে স্যার কি বলছেন শুনতে পাচ্ছি না স্যার। হচ্ছে বাকি থাকবে। ঠিক আছে? তো নেক্সট ক্লাসে ওই সেই বাকি ২-৩ টা কনসেপ্ট সাথে। আচ্ছা, আমি হেডফোন ছাড়াই তাহলে ক্লাস নেই নাকি? আচ্ছা, আমার কথা কি এবার শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, এখন স্যার শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে, তাহলে আমি হেডফোন ছাড়াই ক্লাস নেই। হেডফোনটাই হয়তো প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা, যাই হোক। তো মানে সামনের ক্লাসে আমাদের যেটুকু বাকি থাকবে সাথে একটা ওভারভিউ ক্লাস নিবো আরকি। হ্যাঁ? জাস্ট হচ্ছে কি, কি পড়তে হবে এটার বিষয়ে বা এক্সামের জন্য কি পড়বেন। আরেকটা আসবে না এরকম খুব বেশি কিছু পড়াই নাই। হয়তোবা ১ম দিকে ২-১ টা টপিকস পড়ানো হইছে। তো আর বাকি পরবর্তী ক্লাসগুলোতে মেক্সিমামই হচ্ছে এক্সাম রিলেটেড কনটেক্সট বা টপিকস গুলোই দেখাইছি আরকি। বুঝতে পারছেন আশা করি। তো হ্যাঁ, এই বিষয়গুলো আমি যা পড়াচ্ছি এগুলোই ভালোভাবে পড়বেন আরকি। হ্যাঁ? তাহলেই হবে। যেহেতু আমি আসলে আপনাদের সেই ফার্স্ট থেকে ক্লাস নিচ্ছি না, একটা ব্রেক টাইপের ক্লাস নেওয়া হচ্ছে আপনাদের। তো এইজন্যই, না হলে তো হয়তোবা আপনাদেরকে আমি ডিটেইলসই পড়াতাম আরকি যেভাবে আমি পড়াই। তো ঠিক আছে, তাহলে আমরা শুরু করি এখন নাকি? কতজন? ১৪ জন জয়েন করছেন। আচ্ছা, আপনাদের স্টুডেন্ট তো অনেকই, কিন্তু স্যার আপনার কথা তো এখন শুনতে পাচ্ছি না স্যার। এত কম কেন? আচ্ছা, আমি চুপ করেছিলাম। আচ্ছা, সবাই স্যার অন করছি ভাই। জি স্যার, স্লাইড দেখাচ্ছি। আচ্ছা, আমার কথা শুন। স্যার আপনার আওয়াজ স্যার ভেঙে যাচ্ছে স্যার, কিছু বুঝতে কি বলছেন কিছু শুনতেছি না স্যার। পাচ্ছেন? স্যার মাঝে মাঝে পাচ্ছি স্যার, মাঝে আচ্ছা, মাঝে হচ্ছে। শোনা যায়? কেন এখন তো শুনতে পাচ্ছি না স্যার। আমার এখানে ইন্টারনেট আনস্টেবল দেখাচ্ছে।
আচ্ছা আমার কথা শোনা যায় এবার? জি স্যার। জি স্যার। আচ্ছা ওকে, আসলে এখানে আমার এখানে নেটওয়ার্কের অবস্থা খুবই বাজে, বুঝতে পারছেন? আমি বাকি অনলাইন ক্লাসগুলো আসলে ঠিকঠাক নিতে পারি নাই এই নেটওয়ার্কের প্রবলেমের জন্য। আচ্ছা যাই হোক, যতটুকু হয় আরকি, হ্যাঁ? আচ্ছা আমরা একটু আমার স্ক্রিনটা আমি শেয়ার করি, দেখেন আপনারা দেখতে পান কিনা? আচ্ছা আমার স্ক্রিন দেখা যায়? না স্যার এখন দেখা যাচ্ছে, হ্যাঁ এখন স্যার যাচ্ছে স্যার। আচ্ছা ওকে। তো আচ্ছা আমাদের আর আজকে মোটামুটি হচ্ছে যে আ 8 পেজের মতো আমার লেকচারটা। হয়তোবা 1 and 1 and 1 হাফ আওয়ার মতো, মানে ১.৫ ঘন্টার মতো লাগতে পারে আরকি। ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা। বা তারও আগেও শেষ হতে পারে। যাই হোক। তো আচ্ছা মেবি হচ্ছে যে এই টপিকসটা হচ্ছে গত স্লাইডে ছিল, তাই না? গত লেকচারেও ছিল যে আমি এই ডিফারেন্স বিটুইন হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড টেস্টিং। যে কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড টেস্টিং এর মধ্যে আসলে মেইন পার্থক্যগুলো কোথায়? হ্যাঁ? তো এইটা আমরা হচ্ছে আগের লেকচারে ছিল, ওইটা মেবি হচ্ছে যে আমি স্কিপ করেছিলাম। বলেছিলাম নেক্সট ক্লাসে দেখাবো। জি স্যার। ওখান থেকেই আমরা শুরু করি আরকি। তো আমাদের মেইনলি কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি কন্ট্রোল এবং টেস্টিং এর মধ্যে যে পার্থক্যগুলো আছে, এখন আমরা ডেফিনিশনে একটু ফার্স্টের দিকে আসি যে কোয়ালিটি অ্যাসুরেন্সটা আসলে কি। তো কোয়ালিটি অ্যাসুরেন্স এর ডেফিনিশনটা যদি আমরা দেখতে যাই, তাহলে এটা আসলে আহ একটা বিষয়, আমাদের হচ্ছে কোনো একটা প্রোডাক্ট বা সফটওয়্যার যেটাই বলেন, সেটা কিছু একটা এনশিওর করবে। এখন সেই কিছু বিষয়গুলো কি কি? যে বিভিন্ন ধরনের যে প্রসেস আছে, প্রসিজারস আছে, আর হচ্ছে যে বিভিন্ন ধরনের যে স্ট্যান্ডার্ড যে আমাদের রিকোয়ারমেন্টস গুলো আছে, সেইগুলো আসলে আমাদের রিকোয়ারমেন্ট বা আমাদের যে ক্লায়েন্টের যে চাহিদা আছে সেই অনুযায়ী আসলে ঠিকঠাক ভাবে ইমপ্লিমেন্ট হলো কিনা, এটা আসলে এনশিওর করবে। বোঝা গেছে? আচ্ছা তাহলে কোয়ালিটি অ্যাসুরেন্স এর আমাদের ডেফিনিশনটা আমরা এভাবে সিম্পলি বলতে পারি যে কোয়ালিটি অ্যাসুরেন্সটা আসলে কি? এটা হচ্ছে এক ধরনের অ্যাক্টিভিটি যেটা আসলে এনশিওর করে কি? যে বিভিন্ন ধরনের প্রসেস ইমপ্লিমেন্টেশন, বিভিন্ন ধরনের প্রসেস, প্রসিজারস এন্ড বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড যেই রিকোয়ারমেন্টস গুলো আছে, এই রিকোয়ারমেন্টস গুলো আমাদের হচ্ছে যে ক্লায়েন্ট বা হচ্ছে যে আমাদের যে এই মানে যাদের জন্য সফটওয়্যারটা ইয়া করা হবে আরকি, ডেভেলপ করা হবে, তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আসলে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, এটা এনশিওর করা। কোয়ালিটি অ্যাসুরেন্স বোঝা গেছে? আসলে কারো কোনো সমস্যা আছে বুঝতে? কোয়ালিটি অ্যাসুরেন্সটা কি? আচ্ছা আমার কথা শোনা যায়? জি স্যার। আচ্ছা ওকে। দেন আমরা হচ্ছে যে কোয়ালিটি কন্ট্রোল আসি। আচ্ছা এখন আমরা দেখবেন যে আমরা যখন কোয়ালিটি কন্ট্রোল কিন্তু আমরা সবাই হচ্ছে যে পরিচিত। পরিচিত কেন বলছি? কারণ হচ্ছে যে আমরা যখন কোনো একটা যেকোনো বাজার থেকে যেকোনো ধরনের ইলেকট্রনিক প্রোডাক্ট বা যেকোনো ধরনের প্রোডাক্ট কিনি না কেন, সেখানে দেখবেন যে কিউসি লিখা থাকে, কিউসি পাসড এরকম লেখা থাকে না? হয়তোবা আপনারা খেয়াল করছেন বা অনেকেই করেননি। তো এটা কিন্তু হচ্ছে যে বিভিন্ন এই যে কোয়ালিটি কন্ট্রোল চেক করে দেন হচ্ছে যে সেই প্রোডাক্টটা যদি আসলে ঠিক থাকে, দেন আসলে সেটাকে পাসড বলে আরকি। বা হচ্ছে যে সার্টিফাইড বা সার্টিফিকেট দেওয়া হয়। ঠিক আছে? তো এখন এর ডেফিনিশনটাতে আমরা যদি আসি, এটাও কোয়ালিটি কন্ট্রোল বা কিউসিও আরেক ধরনের হচ্ছে যে অ্যাক্টিভিটি। ঠিক আছে? এই অ্যাক্টিভিটি আসলে কি এনশিওর করবে? যে আমাদের হচ্ছে যে আ মানে এটা হচ্ছে মূলত ভেরিফাই করবে। যেমন দেখেন হচ্ছে যে আমাদের কোন একটা প্রোডাক্ট আ আ বাজারে যখন আসে, সেটা কিন্তু ভেরিফাই হয়েই আসে। বোঝা গেছে? তাহলে এখানে আসলে কি এনশিওর করবে যে এনশিওর দ্য ভেরিফিকেশন অফ এ ডেভেলপড সফটওয়্যার উইথ রেসপেক্ট টু ডকুমেন্টেড রিকোয়ারমেন্টস। এখন যখন আমাদের এই যে ক্লায়েন্টের বিভিন্ন ধরনের ডকুমেন্টেড রিকোয়ারমেন্টস থাকে, সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী এগুলো কিন্তু হচ্ছে যে এই কোয়ালিটি অ্যাসুরেন্স এর ডকুমেন্ট না বা রিকোয়ারমেন্টস হয়তো সেম হতে পারে। ঠিক আছে? বোঝা গেছে? কিন্তু এটা অবশ্যই ভেরিফাই হইতে হবে। হ্যাঁ? যে আমাদের যেই সফটওয়্যারটা ডেভেলপ করা হয়েছে সেটা আসলে কতটুকু ভেরিফাইড বা আসলেও মানে আমাদের কাগজে কলমে বা মানে ডকুমেন্টেড রিকোয়ারমেন্টস এ যেটা আসলে চাওয়া হয়েছে সেই ঠিকঠাক ভাবে সেভাবে কাজ করতেছে কিনা, এটা আসলে এনশিওর করবে। বোঝা গেছে? আর পরবর্তীতে আছে টেস্টিং। টেস্টিং বিষয় তো হচ্ছে অলরেডি হচ্ছে যে আমি এর আগে মনে হয় দেখাইছিলাম। যে টেস্টিংটা আসলে করা হয় এই কারণে, এটাও এক ধরনের অ্যাক্টিভিটি যেটা আসলে এনশিওর করে কি যে আমাদের ওই প্রোডাক্ট বা হচ্ছে যে কোনো একটা সফটওয়্যারের যে বিভিন্ন ধরনের বাগস বা ইরর বা ডিফেক্টস থাকে, সেইগুলো আসলে কি করবে? আইডেন্টিফাই করবে।
তাই না? তো এই হচ্ছে যে আমাদের মেইনলি ডেফিনিশন যে কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি কন্ট্রোল এবং টেস্টিং এর। বোঝা গেছে ৩ টা ডেফিনিশন আসলে কোথায়, কোথায় পার্থক্য? জি স্যার। হ্যাঁ, তো আমি আবারও বলছি আসলে যে এই যখন আপনারা কোয়েশ্চেন এর অ্যান্সার লিখবেন অবশ্যই আ বিশেষ করে ডেফিনিশন গুলো আর হচ্ছে পয়েন্ট গুলো এদের হচ্ছে জিস্ট ওয়ার্ড। মানে যেই ওয়ার্ড গুলো বা হচ্ছে যে আ যেই ওয়ার্ড গুলো দ্বারা আসলে কি করে যে ওই সেন্টেন্স বা ওই ডেফিনিশন এর মেইন মানে মিনিং গুলো হচ্ছে যে বহন করে। হ্যাঁ? এগুলো কিন্তু অবশ্যই থাকা চাই। আর পয়েন্টের বা যেই কোয়েশ্চেন গুলোতে পয়েন্ট আউট থাকে আরকি বা বিভিন্ন ধরনের আ পয়েন্ট থাকবে, সেই পয়েন্ট গুলো কিন্তু কারেক্ট হওয়া জরুরি। আর ডেসক্রিপশন গুলো জাস্ট রিলেভেন্ট টপিকস, অবশ্যই ইররিলেভেন্ট কিন্তু হবে না। হ্যাঁ? যে মনে যা আসলো সেটাই লিখলাম, বিষয়টা এমন না। যে আপনি বইয়ের ভাষায় না লিখেন সমস্যা নেই। কিন্তু হচ্ছে যে অবশ্যই যেন রিলেভেন্ট হয়। হুম? আচ্ছা, ওকে। তো সেকেন্ড ডিফারেন্স এ আসি যে আসলে এগুলো কিসের উপরে মানে কি বিষয়ের উপর ফোকাস করে? হ্যাঁ? যে কোয়ালিটি অ্যাসুরেন্স টা আসলে ফোকাস করে কিসের উপরে? প্রসেস অ্যান্ড বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপস অফ প্রসিজারস। ঠিক আছে? যে আ তাহলে আমরা এখানে দেখেন যে আমরা এভাবে মনে রাখবো যে কোয়ালিটি অ্যাসুরেন্স টা ফোকাস করে প্রসেস এবং প্রসিজারস এর উপরে। ঠিক আছে? আর হচ্ছে যে কোয়ালিটি কন্ট্রোল যেটা সেটা আসলে কি করে? যে ফোকাস করে হচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যাকচুয়াল যে টেস্টিং। আচ্ছা, আমরা অ্যাকচুয়াল টেস্টিং কেন বলছি? কারণ হচ্ছে যে আমাদের কোয়ালিটি কন্ট্রোল টেস্টিং এর পরেই কিন্তু হচ্ছে যে আমাদের সেই প্রোডাক্ট বা সফটওয়্যারটা হচ্ছে যে আমাদের মানে ইউজাররা ইউজ করতে পারে বা হচ্ছে জনগণের হাতে আসে, তাই না? বা মানে পাবলিক করা হয়। ঠিক আছে? তো এখন যখন অ্যাকচুয়াল টেস্টিং করা হবে, অবশ্যই সেটা হচ্ছে যে সফটওয়্যারটা এক্সিকিউশন এর মাধ্যমে, তাই না? এখন সফটওয়্যার যখন এক্সিকিউশন করা হবে তখন হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের বাগ বা ডিফেক্ট এগুলো কিন্তু খুঁজে পাওয়া যায়। তাই না? কারণ প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ডেভেলপ করার পরে কিন্তু সেটা কোয়ালিটি ফার্স্ট হয় মানে কিউসি ফার্স্ট হয় না। ঠিক আছে? কারণ এই যে বিভিন্ন ধরনের বাগ বা ডিফেক্ট খুঁজে পাওয়ার কারণে। বোঝা গেছে? আচ্ছা। এখন আর টেস্টিং বিষয়টা ফোকাস করে জাস্ট অ্যাকচুয়াল টেস্টিং যে আমাদের কি ওয়েতে আসলে টেস্টিংটা হবে। হ্যাঁ? আর বোঝা গেছে তাহলে যে আসলে আমাদের এই ৩ টা ডিফারেন্স এর ফোকাসিং জায়গাটা কোনটা? যে কোয়ালিটি অ্যাসুরেন্স টা হচ্ছে আমাদের ফোকাস করে প্রসেস এবং প্রসিজারস এর উপরে। আর কোয়ালিটি কন্ট্রোলটা ফোকাস করে কিসের উপরে? অ্যাকচুয়াল টেস্টিং বাই এক্সিকিউটিং দ্য সফটওয়্যার উইথিন এইম টু আইডেন্টিফাই বাগ অ্যান্ড ডিফেক্ট। ঠিক আছে? আর হচ্ছে যে টেস্টিংটা ফোকাস করে জেনারেলি অ্যাকচুয়াল টেস্টিং। যে বিভিন্ন ধরনের যেই টেস্টিং গুলা আছে আরকি। বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ টেস্টিং। সেগুলো আমরা সম্পর্কে তো দেখেছি অলরেডি আগে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যে আমরা হচ্ছে যে মানে কোন ধরনের অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড আসলে হয়? হ্যাঁ? সেটা প্রসেস নাকি হচ্ছে প্রোডাক্ট ওরিয়েন্টেড? তাহলে এখন দেখি আমরা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স এর যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে প্রসেস ওরিয়েন্টেড অ্যাক্টিভিটি হবে। হ্যাঁ? বা প্রসেস ওরিয়েন্টেড এক্টিভিটিস ফলো করে। হ্যাঁ? আর হচ্ছে যে কোয়ালিটি কন্ট্রোল যেটা আছে সেটা হচ্ছে যে আমরা প্রোডাক্ট ওরিয়েন্টেড এক্টিভিটি গুলোকে ফলো করবে। বোঝা গেছে? আর টেস্টিং যেটা সেটাও হচ্ছে যে প্রোডাক্ট ওরিয়েন্টেড এক্টিভিটি ফলো করবে। তাহলে এখন আমাদের এখানে কোয়ালিটি অ্যাসুরেন্স কি ফলো করতেছে? প্রসেস ওরিয়েন্টেড এক্টিভিটি গুলা। আর হচ্ছে যে কোয়ালিটি কন্ট্রোল এবং টেস্টিং ২ টাই হচ্ছে যে প্রোডাক্ট ওরিয়েন্টেড এক্টিভিটি গুলাকে ফলো করে। বোঝা গেছে? এটা একটা ডিফারেন্স। আর হচ্ছে যে এটার এই কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি কন্ট্রোল বা টেস্টিং আসলে এই ধরনের মানে এরা কোন ধরনের অ্যাক্টিভিটি? এটা আদৌ মানে মানে আইদার প্রিভেন্টিভ অর কারেক্টিভ। হ্যাঁ? তো আমরা হচ্ছে যে দেখি যে কোয়ালিটি অ্যাসুরেন্স টা আসলে কি প্রিভেন্টিভ অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। ঠিক আছে? আর হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স টা হচ্ছে প্রিভেন্টিভ অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। আর কোয়ালিটি কন্ট্রোলটা হচ্ছে যে কারেক্টিভ প্রসেস। যে কোয়ালিটি কন্ট্রোল আসলে কেন আমরা কারেক্টিভ প্রসেস বলতেছি? কারণ হচ্ছে যে যখন আমরা কোন একটা প্রোডাক্ট বা সফটওয়্যারে আসলে ডিফেক্ট খুঁজে পাওয়া যায় বা বাগ খুঁজে পাওয়া যায়, অবশ্যই তখন সেটা কি আবার হচ্ছে যে আমরা কারেক্ট করে সেটাকে আমরা কিন্তু হচ্ছে যে আবার কোয়ালিটি কন্ট্রোল এর মানে এর জন্য চেকিং এর জন্য নিয়ে আসতে পারি। তাই না? আবার টেস্টিং ও আসলে কি এক ধরনের প্রিভেন্টিভ প্রসেস। বোঝা গেছে? তাহলে আমাদের এখানে এই জায়গাতে এসে যে কোন ধরনের অ্যাক্টিভিটি কোয়ালিটি অ্যাসুরেন্স আর টেস্টিং হচ্ছে যে প্রিভেন্টিভ অ্যাক্টিভিটির মধ্যে পড়তেছে। আর কোয়ালিটি কন্ট্রোল যেটা সেটা হচ্ছে কারেক্টিভ প্রসেস এর মধ্যে পড়তেছে। ঠিক আছে? আচ্ছা, এখন এরপরে আসি আমরা আসলে যে এই প্রত্যেকটা কিন্তু একটা আরেকটা সাবসেট টাইপের। হ্যাঁ? যে কারণ কেন সাবসেট বলছি? কারণ একটা আরেকটার সাথে রিলেটেড। বোঝা গেছে? তো এখন তাহলে কোনটা কিসের সাথে রিলেটেড সেটা আমরা দেখি যে হচ্ছে
এই কোয়ালিটি অ্যাসুরেন্স যেটা, সেটা হচ্ছে যে ইট ইজ এ সাবসেট অফ সফটওয়্যার টেস্ট লাইফ সাইকেল। যেমন আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল আছে না, আপনারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে হয়তো বা পড়ে থাকতে পারেন যে সফটওয়্যার টেস্ট লাইফ সাইকেল আসলে কেমন, তাই না? বা পড়ে আসছেন মেবি। তো এটা হচ্ছে সফটওয়্যার টেস্ট লাইফ সাইকেল বা এসটিএলসি এর হচ্ছে একটা সাবসেট, যেটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। আর কোয়ালিটি কন্ট্রোলটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স এর একটা সাবসেট। বোঝা গেছে? আর টেস্টিং যেটা, আর টেস্টিংটা হচ্ছে যে কোয়ালিটি কন্ট্রোলের হচ্ছে সাবসেট। বোঝা গেছে? তাহলে আমরা বলতেছি কি যে হচ্ছে এই কোয়ালিটি অ্যাসুরেন্স যেটা, এটা হচ্ছে যে সফটওয়্যার টেস্ট লাইফ সাইকেলের একটা সাবসেট। আর কোয়ালিটি কন্ট্রোল আবার হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স এর একটা সাবসেট। আর টেস্টিংটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলের একটা সাবসেট। বোঝা গেছে ডিফারেন্সটা আসলে কোথায় কোথায়? আচ্ছা, কারো কোনো সমস্যা আছে যে কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি কন্ট্রোল এবং টেস্টিং এর যে বিষয়টা, বা এদের মধ্যে কি কি পার্থক্য আছে মেইনলি? না স্যার। হ্যাঁ, তো আমরা নেক্সট কোশ্চেনে আসি। এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে ধরেন, বা হয়তো বা হুবহু আসবে না, হয়তো দেখা যায় যে একটু ঘুরায় দিতে পারে। বোঝা গেছে? আবার ভাগ্য ভালো থাকলে হচ্ছে যে হুবহু আসতে পারে। তো এরপরে আসি যে হচ্ছে যে আমাদের কোয়ালিটি অ্যাসুরেন্স এর জন্য আসলে আমাদের কিছু ফ্রেমওয়ার্ক আছে, বা একটা হচ্ছে যে ফিক্সড বা একটা স্ট্যান্ডার্ড ফ্রেমওয়ার্ক। এখন ফ্রেমওয়ার্ক আসলে আমরা মানে কিভাবে ডিফাইন করি বলতে পারবেন কেউ? ফ্রেমওয়ার্ক কি? আচ্ছা, তো আমরা আসি যে ফ্রেমওয়ার্কটা আসলে কিরকম, যে একটা হচ্ছে ইউনিভার্সাল স্ট্রাকচার বলা যায়। ঠিক আছে? যে একটা ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, যেটার মানে যার উপর ডিপেন্ড করে আমরা সেই মানে ওই রিলেটেড কনটেক্সট বা হচ্ছে ওই রিলেটেড যেই বিষয়গুলো আছে সেগুলো ডেসক্রাইব করা যায় বা হচ্ছে ডিজাইন করা যায়। ঠিক আছে? তো এখন আমরা এখানে টপিকসটা হচ্ছে যে কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কের বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে, এইগুলো সম্পর্কে জানা। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা হচ্ছে যে ফার্স্টে যেহেতু কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক এর ডেফিনিশনটা আমরা একটু দেখি যে কিভাবে ডিফাইন করা যায়। যে এটা হচ্ছে একটা স্ট্রাকচারড অ্যাপ্রোচ। ঠিক আছে? অবশ্যই আমি যেটা বললাম যে একটা ইউনিভার্সাল যে মানে স্ট্যান্ডার্ড একটা হচ্ছে স্ট্রাকচার, তাই না? যার উপর ভিত্তি করে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের অন্যান্য কাজ, এই রিলেটেড কাজগুলো করতে পারি, বা হচ্ছে যে প্রোডাক্ট বা সফটওয়্যার যেটাই বলেন সেগুলো ডিজাইন করা যায়। হ্যাঁ, বা ডিজাইন করলে সেগুলো হচ্ছে একটা মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটি মিট আপ করে। বুঝা গেছে? আচ্ছা, এই জন্য আমরা ডেফিনিশনটা এখানে এরকম দিয়েছি যে এই কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক ইজ স্ট্রাকচারড অ্যাপ্রোচ used to ensure that product or services meet quality standard। এটা কেন বলছি যে হচ্ছে যে এটা হচ্ছে এক ধরনের স্ট্রাকচারড অ্যাপ্রোচ, যেটা আসলে আমাদেরকে কি এনশিওর করবে যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা সার্ভিস যেটা আমরা হচ্ছে যে ডিজাইন করতেছি বা ডেভেলপ করব, সেটা একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেইনটেইন করে বা মিট আপ করে। বোঝা গেছে? এবং এই কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কের জন্য আসলে আমাদের কিছু কিছু হচ্ছে যে কি কম্পোনেন্টস আছে। তো টোটাল কম্পোনেন্টস এর সংখ্যা হচ্ছে যে 8। তো যেটা বলবো যে এই ধরনের যখন কম্পোনেন্ট বা পয়েন্ট গুলো লিখবেন, অবশ্যই পয়েন্ট গুলো হচ্ছে যে খুবই মানে একদম এর যেই রিলেভেন্ট যে ডেসক্রিপশন আছে সেগুলো আপনারা হচ্ছে যে নিজেদের মতো করে সাজিয়ে বুঝে লিখতে পারবেন। হুবহু যে বইয়ের মতো লিখতে হবে এমন বিষয়টা না, বা আমি সেটা এক্সপেক্টও করি না যে হচ্ছে একদম সব। কারণ আমি কেন বলছি, কারণ হচ্ছে যে আমাদের এই কোর্সটা টোটালি থিওরিটিক্যাল বিষয়, তাই না? তো এখানে হিউজ নাম্বার অফ এরকম পয়েন্টস থাকবে। তো দেখা যাচ্ছে যে মনে রাখাটা টাফ। এই জন্য আমি বলছি এই কারণে যে আপনারা হচ্ছে বুঝে পড়বেন, তাহলে দেখবেন যে মনে থাকবে। জাস্ট পয়েন্ট গুলো হচ্ছে মনে রাখার ট্রাই করুন। আর ডেসক্রিপশন গুলো জাস্ট বুঝে রাখবেন যে এই এটা হচ্ছে এইরকম টাইপের ডেসক্রিপশন ছিল। হ্যাঁ? আচ্ছা, তো এখন আমরা ফার্স্ট কি কম্পোনেন্ট যেটা আছে সেটা হচ্ছে টেস্ট স্ট্র্যাটেজি। এখন আমরা মেবি হচ্ছে যে এর আগে টেস্ট স্ট্র্যাটেজি সম্পর্কে আমরা পড়ে আসছিলাম যে এই টেস্ট স্ট্র্যাটেজি বলতে আসলে কি রকম বোঝায়, যে বিভিন্ন ধরনের হাই লেভেল ডকুমেন্ট আউটলাইনিং। ঠিক আছে? যেটা হচ্ছে যে কি কি যে ওই কোয়ালিটি অ্যাসুরেন্স এর অবজেক্টিভ, স্কোপ এন্ড মেথডস এর সাথে রিলেটেড। বোঝা গেছে? এবং এটার সাথে কি কি বিষয়গুলো ইনক্লুড হতে পারে, যে যেমন টেস্টিং গোলস আছে, রিসোর্সেস আছে, স্কেজুয়াল আছে, তারপরে টুলস আছে, এনভায়রনমেন্ট আছে, তাই না? যে আসলে আমরা কোন কোন টুলস ইউজ করব বা কোন এনভায়রনমেন্ট ইউজ করব, বা কোন স্কেজুয়ালে আমাদের টেস্ট স্ট্র্যাটেজি, কোন ধরনের টেস্ট স্ট্র্যাটেজি ইউজ করতেছি। বোঝা গেছে? এরকম টাইপের। হ্যাঁ, আচ্ছা,
তো এরপরে আমাদের আছে টেস্ট প্ল্যান। তো টেস্ট প্ল্যানটা আসলে আমাদের কিসের সাথে রিলেটেড? এটা হচ্ছে যে বিভিন্ন ধরনের যে ডিটেইল যে ডকুমেন্ট গুলা থাকবে, যে কিভাবে আপনারা হচ্ছে যে টেস্টিং গুলা মানে পারফর্ম করবেন। যে আমাদের একটা হচ্ছে যে ফিক্সড একটা প্ল্যান করে রাখা যে আমরা কিভাবে টেস্ট করব। এটাই হচ্ছে যে মানে এখানকার মেইন জিস্ট বিষয়। হ্যাঁ? তো তাহলে এখন এর মধ্যে আসলে কি থাকতে পারে? যে ইট ইনক্লুডস হচ্ছে যে টেস্ট সিনারিও, টেস্ট কেসেস, টেস্ট ডেটা বা টাইমলাইন বা বিভিন্ন ধরনের এন্ট্রি বা এক্সিট ক্রাইটেরিয়াও থাকতে পারে। বোঝা গেছে? আচ্ছা। তো এরপরে আছে হচ্ছে টেস্ট ডিজাইন। আচ্ছা, এখন টেস্ট ডিজাইন বলতে কি? যে আমাদের এই পয়েন্টের মধ্যেই কিন্তু আসলে বলে দেয়া আছে আসলে টেস্ট ডিজাইন বলতে আসলে আমরা কি বুঝি। তো এখন টেস্ট ডিজাইন মানে ডিজাইন যেহেতু আছে, তাহলে ডিজাইনটা আসলে কি আমরা কোনো কিছু একটা হচ্ছে স্পেসিফিক ভাবে ওয়েতে ইয়া করা একটা বিভিন্ন ধরনের কেস বা হচ্ছে সিনারিও ডিপেন্ড করে একটা হচ্ছে যে মানে একটা টেস্ট ডিজাইন করা বা ক্রিয়েট করা বা ডেভেলপ করা, তাই না? আচ্ছা, এখন এই টেস্ট ডিজাইনটা আসলে কি কি বিষয়ের উপর সাথে ইনক্লুড? এটা হচ্ছে যে ইকুইভ্যালেন্স, পার্টিশনিং, বাউন্ডারি ভ্যালু অ্যানালাইজ। এখন আমরা এখানে ইকুইভ্যালেন্স, পার্টিশনিং আছে। আচ্ছা, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে পাবো। তারপরে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস। এখন বাউন্ডারি ভ্যালু দেখেন যে আমাদের দেখা যায় কোন একটা সার্কেলের মধ্যে দেখা যাচ্ছে যে 100টা ডট আছে, তাই না? ফর এক্সাম্পল, তো এই ডট গুলো দেখা যাচ্ছে যে সার্কেলের কিছু অনেকগুলো ডট দেখা যাচ্ছে বাউন্ডারির দিকে থাকবে, বাউন্ডারি এবং সেন্টারের মাঝে থাকতে পারে, সেন্টারের দিকে থাকতে পারে, তাই না? তো এখন এই এই বাউন্ডারি ভ্যালু বিভিন্ন জায়গার পজিশনের উপর ডিপেন্ড করে কিন্তু আলাদা আলাদা নাম আছে। বোঝা গেছে? তো সেগুলো আমরা পরবর্তীতে পাবো আর কি। তো এরপর আছে ডিসিশন টেবিল, এটাও একটা বিষয়। হ্যাঁ? তো টেস্ট ডিজাইন তাহলে কি কি বিষয়ের উপর বা কি কি কনসেপ্টের উপর সাথে রিলেটেড, বোঝা গেছে? আচ্ছা, এরপরে আছে হচ্ছে টেস্ট এক্সিকিউশন। এখন দেখেন আমরা কিন্তু অলরেডি সেই মানে যেমন আমরা কি কি ফার্স্টে দেখলাম স্ট্র্যাটেজি, প্ল্যান, ডিজাইন, দেন হচ্ছে এক্সিকিউশন। এখন এক্সিকিউশনের এর জন্য আসলে আমরা কি কি করি সেটা তো আমরা অলরেডি সবাই জানি যেহেতু আমরা সিএস এর স্টুডেন্ট, তাই না? আচ্ছা, তাহলে টেস্ট এক্সিকিউশনের ডেফিনিশনটা আমরা এভাবে দিতে পারি যে রানিং টেস্ট কেসেস অন দ্য সফটওয়্যার প্রোডাক্ট। যে আমরা যে বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রোডাক্ট ডিজাইন করবো এর যে টেস্ট কেসেস গুলো আছে সেগুলো আমাকে কি করতে হবে? এক্সিকিউট করতে হবে বা রান করতে হবে। বুঝা গেছে? আর এই টেস্ট এক্সিকিউশন বিষয়টা হচ্ছে কি কি কনসেপ্টের সাথে রিলেটেড বা বিষয়ের সাথে রিলেটেড, সেটা হচ্ছে যে যেমন লগিং অ্যাকচুয়াল ভার্সেস এক্সপেক্টেড রেজাল্ট। আপনারা কি কি বিষয় ইনপুট দিচ্ছেন আর কি কি মানে আউটপুট পাচ্ছেন, বোঝা গেছে? বা ডিফেক্ট রিপোর্টিং মানে হচ্ছে যে আমরা যেই বাগ বা ডিফেক্ট যেটা পাচ্ছি এক্সিকিউশনের সময়, তখন আসলে আমরা কি কি বিষয় পাচ্ছি সেগুলো একটা রিপোর্ট আকারে জমা দেওয়া। এগুলো মেবি আমরা হচ্ছে এর আগে কোন একটা ক্লাসে ডিসকাস করেছিলাম, তাই না? তো এরপরে আছে হচ্ছে ডিফেক্ট ম্যানেজমেন্ট। তো এখন আমরা যদি আমরা কোনো ডিফেক্ট খুঁজে পাওয়া যায় যে টেস্ট এক্সিকিউশনের সময়, তাহলে সেগুলো আসলে আমরা কি করব? যে এটা আসলে কিভাবে ডিফাইন করা যেতে পারে? যে আইডেন্টিফাইং, রেকর্ডিং, ট্র্যাকিং এন্ড রিসলভিং বাগস অর ইস্যুস। যে এই ডিফেক্ট ম্যানেজমেন্টের সাথে আসলে কি, যে এখানে আমরা বিভিন্ন ধরনের যেই বাগ গুলো খুঁজে পাওয়া যাবে সেগুলো আমরা রেকর্ড করে রাখতে পারি। ট্র্যাক মানে আমরা হচ্ছে যে অ্যানালাইসিস করা যেতে পারে। আবার হচ্ছে সেই বাগ গুলো বা ইস্যু গুলো আমরা কি করতে হবে? রিসলভ করতে হবে। সেটাই হচ্ছে ডিফেক্ট ম্যানেজমেন্টের কাজ। বোঝা গেছে? আচ্ছা, এখন এই বিষয় ডিফেক্ট ম্যানেজমেন্ট আবার হচ্ছে যে প্রায়োরিটি অ্যাসাইনমেন্ট, ডিফেক্ট লাইফ সাইকেল ট্র্যাকিং এই বিষয়গুলোর সাথে হচ্ছে জড়িত। আচ্ছা, এখন এরপরে আরেকটা আছে অটোমেশন ফ্রেমওয়ার্ক। এটা একটা অপশনাল বলতে পারেন কম্পোনেন্ট। তারপরে হচ্ছে যে যেহেতু আমরা কোশ্চেনের মধ্যে কি কম্পোনেন্ট বলা আছে, তো এইটা আসলে কি যে এখনো তো আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, সবকিছুতে এখনো অটোমেশন ফ্রেমওয়ার্ক কিন্তু আসেনি, তাই না? তো এখন এখানে জাস্ট রাখা হয়েছে এই জন্য যে একটা স্ট্যান্ডার্ড কম্পোনেন্ট, এই জন্য কেউ চাইলে এটা স্কিপও করতে পারে যে কোনো একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের সময়। তো ডেফিনিশনটা আসলে কিভাবে দেওয়া যেতে পারে? যে টুলস এন্ড স্ক্রিপ্ট টু অটোমেট রিপিটিটিভ টেস্ট কেসেস, ঠিক আছে? তো এখন দেখা যাচ্ছে কি যে আমরা এখানে অটোমেশন ফ্রেমওয়ার্ক এই জন্য বলছি যে এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে এই ফ্রেমওয়ার্ক গুলো যেমন হচ্ছে যে ফর এক্সাম্পল সেলেনিয়াম, যে ইউনিট বা পাই টেস্ট, এই ধরনের কিছু হচ্ছে যে ফ্রেমওয়ার্ক আছে। এই ফ্রেমওয়ার্ক গুলোর মাধ্যমে আমরা হচ্ছে যে অটোমেটিক্যালি হচ্ছে যে টেস্ট করতে হবে, মানে আমাদের যেই কেস গুলো আছে বা মানে দেখা যাচ্ছে ব্লক অফ কোড সবগুলো আসলে কি টেস্ট করা যেতে পারে। বোঝা গেছে? অটোমেটিক ওয়েতে। হ্যাঁ? আচ্ছা, এই জন্য আমরা এটাকে আমরা অটোমেশন ফ্রেমওয়ার্ক বলতেছি।
তো এরপরে আমরা আসি হচ্ছে যে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এন্ড কন্টিনিউয়াস টেস্টিং। এখন এটাকে শর্ট ফর্মে আমরা সিআই এন্ড সিটি মানে বলতে পারি। আচ্ছা, তো এখন ডেফিনিশনটা আসলে কিরকম, যে রানিং অটোমেটেড টেস্ট অ্যাজ পার্ট অফ সিআই পাইপলাইনস। ঠিক আছে, যে এখন দেখা যাচ্ছে কি যে যেহেতু আমরা এখানে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এবং কন্টিনিউয়াস টেস্টিং বলতেছি, এটা আসলে কি বোঝাচ্ছে যে আমরা যেমন অটোমেট, অবশ্যই যেহেতু কন্টিনিউয়াস প্রসেস তাহলে অবশ্যই অটোমেটেড কোনো একটা টেস্ট হবে, টেস্টিং প্রসেস বা টেস্টিং মেথড হবে, তাই না? তো এখন এখানে যখন আমরা অটোমেটিক্যালি টেস্টিং মানে করব, তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের কোডের যেই ইয়া থাকে আমাদের, ওটাকে কি বলা যায়, যে মডিউল থাকে। তো এই কোডের যে মডিউল গুলো দেখা যাচ্ছে যে স্পেসিফিক মডিউল আলাদা আলাদা টেস্ট না করে দেখা যাচ্ছে যে একটার পর একটা দেখা যাচ্ছে ইন্টিগ্রেশন করে, বা হচ্ছে যে দেখা যাচ্ছে সেই ইন্টিগ্রেশনের পরে আবার টেস্টিং। বিষয়টা এরকম যে আমরা কন্টিনিউয়াসলি টেস্ট করতে থাকবো। সেটা অবশ্যই এই যে আমরা সেলেনিয়াম জে ইউনিট বা পাইটেস্ট এই ধরনের অটোমেটিক যে ফ্রেমওয়ার্ক গুলো আছে এইগুলোর মাধ্যমে। ঠিক আছে, এখন এর সাথে আবার রিলেটেড কি কি, যেমন দেখেন যে অ্যাজিউর ডেভঅপস। ঠিক আছে, আচ্ছা, তো এখন এরপরে লাস্ট যেই কম্পোনেন্টটা আছে সেটা হচ্ছে যে মেট্রিক্স এন্ড রিপোর্টিং। এখন আমরা হচ্ছে যে অবশ্যই সবগুলো কম্পোনেন্ট বা সবগুলো কোনো একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের পর সবগুলো স্টেপ মানে পার করে আসার পরে আমাদেরকে অবশ্যই কিছু মেট্রিক্স এর উপর ডিপেন্ড করে আসলে কি আমাদের সেই সফটওয়্যারের পারফরমেন্স আমরা মেজার করি। সেগুলো সম্পর্কে তো আমরা ক্লাসে আলোচনা করেছি এর আগে মোস্ট প্রবাবলি, তাই না? তো সেই ক্ষেত্রে এখন কিছু মেট্রিক্স ফলো করে আমাদেরকে কিছু সেই মেট্রিক্স এর উপরে ডিপেন্ড করে আমাদের কিছু ডেটা রিপোর্ট করতে হয়, যে আসলে আমাদের সেটা সেই সফটওয়্যারটা কি আসলে পাস করলো নাকি ফেল করলো। ঠিক আছে, আবার হচ্ছে আসলে এখানে মানে ডিফেক্ট কতটুকু, আসলে তার হার কত। ঠিক আছে, বা আসলেই আমাদের রিকোয়ারমেন্টস গুলো যতটুকু আহ, আমরা ডেভেলপ করছি সেটা আসলেও সেই টেস্ট কভারেজ গুলো করলো কিনা ফুললি। ঠিক আছে, এই বিষয়গুলো। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের এই যে এখন তাহলে আমরা যেটা দেখলাম যে কম্পোনেন্টস অফ কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক, তো এটাতে আসলে কারো কোনো সমস্যা আছে কিনা এই অংশে, যেগুলো বললাম? আর আপনারা বাসায় একবার করে একবার দুইবার করে হচ্ছে যে পড়াশোনা করবেন, দেখবেন তাহলে বোঝা যাবে এই জিনিস। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি আমরা নেক্সট কনসেপ্টে যাব? আচ্ছা, তো আমি নেক্সট কনসেপ্টে যাই। তো নেক্সট কনসেপ্টটা আসলে কি, যে আমাদের কোয়ালিটি অ্যাসুরেন্স আসলে তিনটা লেভেল ফলো করে। তো এই তিনটা লেভেল সম্পর্কে আসলে আমাদের জানা দরকার। তো এই তিনটা লেভেল আসলে কি, যে থ্রি লেভেলস অফ কোয়ালিটি অ্যাসুরেন্স। হ্যাঁ, তো আমরা কি বলছি যে কোয়ালিটি অ্যাসুরেন্স এক তিনটা লেভেল, ডিফারেন্ট লেভেল ফলো করে। সেটা কিসের জন্য? কোয়ালিটি এনশিওর করার জন্য। ঠিক আছে, একটা প্রোডাক্টের। তো মানে লেভেল নাম্বার অফ ওয়ান যেটা, সেটা হচ্ছে অর্গানাইজেশনাল লেভেল। তো অর্গানাইজেশনাল লেভেলটা আসলে এর কাজ কি, যে ডেসক্রিপশনে কি আছে, যে কোয়ালিটি পলিসিস এন্ড প্রসিডিউরস আর ডিফাইন ফর দ্য এন্টায়ার কোম্পানি। যে এখানে আসলে কি কি আমরা বলেছি অর্গানাইজেশনাল লেভেল, তাই না? তাহলে অর্গানাইজেশনাল লেভেলে আসলে কি বিভিন্ন ধরনের পলিসি এবং প্রসিডিউরস আছে, যেগুলো আসলে ওই কোম্পানি বা যার জন্য আসলে আমরা প্রোডাক্টটা ডিজাইন করতেছি বা ডেভেলপ করতেছি সেগুলো সেই কোম্পানির। ঠিক আছে, এখন এই কোম্পানি কিন্তু চাইলেই যে কোনো ধরনের পলিসি বা প্রসিডিউরস ফলো করতে পারে না। এর জন্য কিন্তু আমাদের একটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড একটা হচ্ছে যে অর্গানাইজেশন আছে, সেইটাকে আমাকে ফলো করতে হবে। সেটা আসলে কি, যেমন ফর এক্সাম্পল আইএসও 9001। ঠিক আছে, এখন এই আইএসও ফুল অ্যাব্রিভিয়েশন কেউ বলতে পারবেন? কারো জানা আছে? আচ্ছা, আমি বলি। তো আইএসও টা হচ্ছে যে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। ঠিক আছে, যার আইএসও এর ফুল অ্যাব্রিভিয়েশনটা এরকম, যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। ঠিক আছে, হ্যাঁ, আইএসও। তো এখন এখানে এই যে 9001 আছে, এটা হচ্ছে যে এক ধরনের সার্টিফিকেট। এখন সার্টিফিকেটটা ইস্যু শুরু হয় হচ্ছে 9000 থেকে। এখন 9001 বলতে এটা আসলে বোঝে কোন একটা মানে প্রোডাক্টের কোয়ালিটি মেইনটেইনের জন্য যে সার্টিফিকেট, বোঝা গেছে এই ধরনের। হ্যাঁ, আচ্ছা, এখন এই অর্গানাইজেশনাল লেভেলে আমাদের বিভিন্ন ধরনের ট্রেনিং ও হতে পারে, আবার অডিটিং যেই অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলো হয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে আছে হচ্ছে প্রসেস লেভেল। এখন এই প্রসেস লেভেলে আসলে কি কি কাজ হবে,
যে এই প্রসেস লেভেলে বিভিন্ন ধরনের কোয়ালিটি অ্যাসুরেন্স এর যে অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলো আমরা হচ্ছে যে এই সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসে ইন্টিগ্রেট করব। যেমন হচ্ছে তার মধ্যে কি কি হতে পারে, যে রিভিউ হতে পারে, ইন্সপেকশন হতে পারে, প্রসেস অডিট হতে পারে, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট বলতে কি, যে আমরা যদি কোনো বাগ বা ইস্যু খুঁজে পাই দেন আমরা সেটাকে আমরা ইমপ্রুভ করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে প্রসেস লেভেল অ্যাক্টিভিটি গুলা, সেকেন্ড সেকেন্ড লেভেল আর কি। তো এরপরে থার্ড লেভেলে কি আছে, যে থার্ড লেভেলে আসলে প্রোডাক্ট লেভেল। এখন এই প্রোডাক্ট লেভেল গুলো কি, যে এখন যখন আমরা প্রোডাক্টে চলে আসব অবশ্যই ফাইনাল আমাদের আউটকাম বা ফাইনাল সফটওয়্যার যে ভার্সনটা সেটার বিষয়গুলো আসবে, তাই না? তাহলে এখন ফাইনালে আসলে আমরা ফাইনাল যখন প্রোডাক্ট লেভেলে চলে আসি তখন আসলে কি কি থাকে, যে ওই প্রোডাক্টটা আসলে কি ডিরেক্ট টেস্টিং এবং ভ্যালিডেশন। ঠিক আছে, এই জন্য আমরা এখানে বলছি যে প্রোডাক্ট লেভেলে আসলে ডেসক্রিপশনে আমরা কি কি বলতে পারি, যে ডিরেক্ট টেস্টিং এন্ড ভ্যালিডেশন অফ ফাইনাল প্রোডাক্ট। ঠিক আছে, এবং এগুলো কি কি ইনক্লুডিং হতে পারে, যেমন ফাংশনাল টেস্টিং আমরা পড়ে আসছি অলরেডি, এগুলো কি সিস্টেম টেস্টিং, পারফরম্যান্স টেস্টিং, এই বিষয়গুলো। ঠিক আছে, তাহলে আমাদের সেকেন্ড যেটা ছিল যে কম্পোনেন্ট, এটা যে তিনটা লেভেলে কাজ করে সেই তিনটা লেভেল, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? বোঝা গেছে সবাই? আচ্ছা, আমায় শুনতে পাচ্ছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা স্যার। আচ্ছা, আমি একটু কথা বললে রেসপন্স করবেন, না হলে আসলে মাঝে মাঝে মনে হয় যে আমার কথা হয়তো বা শুনতে পাচ্ছেন না, তাহলে তো মানে অযথা বলা হয়ে যাবে আর কি। জি স্যার। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে যে মানে ডোমেইন টেস্টিং ইন সফটওয়্যার টেস্টিং। ঠিক আছে, যে সফটওয়্যার টেস্টিং এ আসলে ডোমেইন টেস্টিং এর বিষয়টা কি, এবং এটা আসলে কিভাবে আমরা ফর্মুলেট বা হচ্ছে যে ডেভেলপ করতে পারি। হ্যাঁ, কোশ্চেনটা এরকম যে ডিফাইন ডোমেইন টেস্টিং ইন সফটওয়্যার টেস্টিং, হাউ টু ফর্মুলেট এ ডোমেইন টেস্টিং স্ট্রাকচার। যে ডোমেইন টেস্টিং এর স্ট্রাকচার আসলে কিভাবে ফর্মুলেট করা যেতে পারে। তো এখন আমরা হচ্ছে যে সফটওয়্যার টেস্টিং এ বিভিন্ন ধরনের ব্ল্যাক বক্স টেস্টিং, হোয়াইট বক্স টেস্টিং, এগুলো আমরা পড়ে আসছি, তাই না? তো এখন এই ডোমেইন টেস্টিংটা আসলে কিসের মধ্যে পড়ে? ব্ল্যাক বক্স টেস্টিং এর মধ্যে, টেকনিকের মধ্যে পড়ে আর কি। বোঝা গেছে? তো এখন আমরা ব্ল্যাক বক্স টেস্টিং এ আমরা কি কি বলেছিলাম, ডেফিনিশন কারোর মনে আছে? এখানে আসলে কি আমাদের বিভিন্ন মানে সফটওয়্যার বা প্রোডাক্টের ইন্টারনাল অর্গানাইজেশন বা ইন্টারনাল স্ট্রাকচার আমাদের না জানলেও চলে, তাই না? আমরা না জেনেই আমরা হচ্ছে যে যে টেস্টিং গুলো করি সেটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং, তাই তো? আচ্ছা, এখন এই ডোমেইন টেস্টিং ও আসলে ব্ল্যাক বক্স টেস্টিং এর এক ধরনের ব্ল্যাক বক্স টেস্টিং আর কি। তো এটা আসলে কি ফোকাস করে, যে এটা কি কি করে, যে সিলেক্টিং টেস্ট কেসেস ফ্রম এ সেট অফ ইনপুট ভ্যালুস দ্যাট আর লাইকলি টু রিভার্স ডিফেক্ট। এখন এই টেস্টিং মানে আমাদের ডোমেইন টেস্টিং যদি বলি, ডোমেইন আসলে কি, যে একটা স্পেসিফিক এরিয়া, তাই না, বা একটা স্পেসিফিক ইনপুট। তো এই স্পেসিফিক ইনপুটের উপর ডিপেন্ড করে আমাদের বিভিন্ন ধরনের যেই মানে হচ্ছে যে আমরা টেস্টিং করি। এখন এই টেস্টিং করলে আমাদের সুবিধা হবে কি, যে আমাদের যেই ডিফেক্ট গুলো খুঁজে পাওয়া যায় সেগুলো আমরা ইজিলি হচ্ছে যে রিভেলস করতে পারি। রিভেলস মানে কি বলতে পারবেন কেউ? প্রকাশ করা। ঠিক আছে, যে আমরা হচ্ছে যে সেটা আমরা হচ্ছে যে ফাইন্ড আউট করে সেটা আমরা হচ্ছে ইয়া করতে পারি, মানে আমরা কোন একটা ভাবে ওপেন করে সেটা হচ্ছে যে প্রকাশ করা পসিবল। বোঝা গেছে? তো এটাই হচ্ছে যে আমাদের ডোমেইন টেস্টিং। তো এখন এই ডোমেইন টেস্টিং স্ট্রাকচার যেটা আছে এটার হচ্ছে যে কয়েকটা স্টেপ আছে। টোটাল হচ্ছে আমাদের ৬টা স্টেপ। এই ৬টা স্টেপ ফলো করে আসলে আমরা হচ্ছে যে ডোমেইন টেস্টিং স্ট্রাকচারটা ডেভেলপ করতে পারি বা ফর্মুলেট করা পসিবল। ঠিক আছে, তো আমরা ফার্স্টে আসি। ফার্স্টে হচ্ছে আইডেন্টিফাইং ইনপুট ডোমেইন। এখন আমরা ইনপুট ডোমেইন মানে হচ্ছে আমরা যে ইনপুট ভ্যালুটা দিচ্ছি আর কি, তো এটাকে অবশ্যই ফার্স্টে আমাকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এখন তাহলে কি মানে আইডেন্টিফাই বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি, যে বিভিন্ন ধরনের ইনপুট বা হচ্ছে যে যে প্যারামিটার গুলো আমাদের ইনপুট দেওয়া হয় সফটওয়্যার, সেটা আসলে ভ্যালিড নাকি ইনভ্যালিড রেঞ্জের মধ্যে আছে। ঠিক আছে, আচ্ছা, এখন সেটা বিভিন্ন ধরনের হতে পারে, কনস্ট্যান্টস হতে পারে বা বিভিন্ন ভেরিয়েবল টাইপ মানে টাইপ ও ডেটা টাইপ হতে পারে, ডিপেন্ডেন্সিস হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে সেকেন্ড স্টেপ কি, পার্টিশন দা ডোমেইন। পার্টিশন মানে কি, যে আলাদা আলাদা করা। ঠিক আছে, এখন এইখানে আমাদের দেখা যাচ্ছে যে এই যে আমরা যখন ইনপুট ডোমেইন আইডেন্টিফাই করে ফেলবো যে এটা ভ্যালিড নাকি ইনভ্যালিড, তাহলে এই যে এই ভ্যালিড এবং ইনভ্যালিড এই দুইটা পার্টিশনে আমাকে ভাগ করে ফেলতে হবে। অবশ্যই সেটা হচ্ছে যে এই মানে ইকুইভ্যালেন্স হতে হবে, কিন্তু ইকুইভ্যালেন্স ক্লাস হতে হবে। বুঝা গেছে?
তো ভ্যালিড, তাহলে এখন এই দুইটা টপিকস এর মধ্যে বা দুইটা পার্টিশনের মধ্যে আমাদের ভ্যালিড পার্টিশন আসলে কি, যে এখানে হচ্ছে ভ্যালিড বলতে কি কারেক্ট বিষয়গুলো, মানে কারেক্ট ইনপুট গুলো বা কারেক্ট প্যারামিটার যে বিষয়গুলো, ঠিক আছে, বা সেটার কারণে আমরা যেই মানে যেই রেজাল্ট গুলো আসলে প্রডিউস হয়, হ্যাঁ। আর ইনভ্যালিড পার্টিশন কোনগুলো, যেগুলো আমাদের ইনকারেক্ট ইনপুট, যেমন দেখা যাচ্ছে যে আমাদের কোন একটা সফটওয়্যার ইনপুট হচ্ছে যে 1 থেকে 100 পর্যন্ত, তো সেখানে দেখা যাচ্ছে যে কোনো কারণে 101 হয়ে গেল, তাহলে এই যে এটা কিন্তু হচ্ছে একটা ইনভ্যালিড রেঞ্জের মধ্যে পড়ে গেল, তাই না? তো এই ভ্যালু গুলো তাহলে আমাকে কি করতে হবে, ইনভ্যালিড পার্টিশনের মাধ্যমে রাখতে হবে, বুঝা গেছে? বা তাহলে এখন এই ইনভ্যালিড পার্টিশনে আসলে কাজ কি, যে এইখানে আমরা যখন ইনকারেক্ট ইনপুট গুলো রাখবো তখন হচ্ছে যে আমাকে এগুলো দেখা যাচ্ছে আমরা চাইলে কি করতে পারি, ডিসকার্ড করতে পারি বা হচ্ছে যে ইগনোর করতে পারি, কারণ কি এগুলো আমাদের যে এই প্রোডাক্টের যে আউটপুট গুলো সেটা হচ্ছে যে ইরর শো করবে বা ইরর প্রডিউস করবে কিন্তু, বা ঠিকঠাক ভাবে হচ্ছে আউটপুট দিবে না, বিষয়টা এরকম, হ্যাঁ। তো এরপরে আসি আমরা হচ্ছে সিলেক্ট বাউন্ডারি ভ্যালুস। আচ্ছা, এখন এইটা সম্পর্কে মেবি হচ্ছে একটু আগে বলেছিলাম, যে একটা সার্কেলের একটা এক্সাম্পল, যে এখানে আমাকে দেখা যাচ্ছে যে আমাদের যেই ভ্যালু গুলো দেওয়া আছে তার একটা স্পেসিফিক এরিয়া থাকে বা হচ্ছে যে রেঞ্জ থাকে, তাই না? তো এই রেঞ্জের মধ্যে আসলে বিভিন্ন ধরনের ভ্যালু থাকে, যে সেন্ট্রাল ভ্যালু বা হচ্ছে কিছু একটা রিপ্রেজেন্টেটিভ ভ্যালু, বা তাহলে এখন আমাদের এই বাউন্ডারি ভ্যালু গুলো আমরা কিভাবে সিলেক্ট করব, যে আইডেন্টিফাই বাউন্ডারি ভ্যালুস অফ ইচ পার্টিশন, যে প্রত্যেকটা পার্টিশন যেটা ভ্যালিড বা ইনভ্যালিড ছিল তার একটা কি বাউন্ডারি ভ্যালুস আগে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে সেটা আরো কি কি বিষয়ের উপর ডিপেন্ড করতে পারে, যে আমাদের ওই বাউন্ডারি জাস্ট ইনসাইড মানে একদম কাছাকাছি, আবার জাস্ট আউটসাইড দা বাউন্ডারি, এরকম ভ্যালু হতে পারে। যেমন হচ্ছে যে আমাদের 100 এর, যদি আমরা 100 কে রেঞ্জ ধরি বা বাউন্ডারি ধরি, 99 বা হচ্ছে 101, তাহলে এই যে জাস্ট ইনসাইড বা জাস্ট আউটসাইড এই ধরনের ভ্যালু গুলো, বুঝে গেছে? তো এরপরে আছে হচ্ছে যে ডিজাইন টেস্ট কেস। তো এরপরে আমাদের তাহলে এই টেস্ট কেস যখন আমরা ডিজাইন করা হবে, তখন এই বিষয়গুলো, টেস্ট কেস গুলো দুইটা বিষয় কাভার করবে, যে কাভার করবে কিরকম, ওই পার্টিশনের ভ্যালু কিন্তু, ঠিক আছে। তো এই পার্টিশন ভ্যালু গুলোর যদি কাভার করে, তাহলে আমাদের সেই ভ্যালু গুলো আসলে দুই ধরনের হতে পারে বা টু টাইপস হতে পারে, ঠিক আছে। সে কি কি টাইপস, যে একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ভ্যালুস আর একটা হচ্ছে বাউন্ডারি ভ্যালুস। এখন এই রিপ্রেজেন্টেটিভ ভ্যালু কি, যে আমরা কোন একটা সার্কেল বা কোন একটা পয়েন্টে যদি ধরো যে 1 থেকে 100 একটা ভ্যালু আছে, ঠিক আছে, মানে একটা স্ক্যাটার্ড ওয়েতে আছে, মানে ছড়ায় ছিটায় আছে আর কি। তো এখন এই ভ্যালু গুলোর মধ্যে দেখা যাচ্ছে কোন একটা সফটওয়্যারের জন্য ইনপুট প্রত্যেকটা ভ্যালুই তো হচ্ছে যে রিপ্রেজেন্ট করবে না বা ইম্পর্টেন্ট ভ্যালু হবে না, তাই না? তো এখন দেখা যাচ্ছে যে তাহলে আমরা রিপ্রেজেন্টেটিভ ভ্যালু কাদের বলবো, যে ওই পার্টিশনের যেই ভ্যালু গুলো মোস্টলি ব্যবহার হচ্ছে বা যেই ভ্যালু গুলোর জন্য একটা ইফেক্টিভ আউটপুট পাওয়া যাবে, বোঝা গেছে। আর বাউন্ডারি ভ্যালু গুলো যেমন হচ্ছে দেখা যাচ্ছে যে 1 থেকে যদি 100 রেঞ্জ হয়, তাহলে ওই যে বাউন্ডারির কাছাকাছি যে ভ্যালু গুলো থাকছে, যে মানে 100 বা হচ্ছে যে 99 98 বা এই কাছাকাছি ভ্যালু গুলো, বোঝা গেছে। আবার হচ্ছে যে 101 ও হতে পারে বা 102 ও হতে পারে, কারণ কি সেটা এই বাউন্ডারি ভ্যালুস কিন্তু প্রত্যেকটা পার্টিশনের ভ্যালিডও হতে পারে, ইনভ্যালিডও হতে পারে, বুঝা গেছে। তো এরপরে আমাদের 5 নাম্বার যে স্টেপ আছে সেটা হচ্ছে যে কনসিডার কম্বিনেশন। তো এখন এখানে দেখেন ব্র্যাকেটে বলা আছে ইফ মাল্টিপল ইনপুটস, যদি এটা তখনই করতে হবে যখন হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের মাল্টিপল ইনপুটস থাকবে। তো মাল্টিপল ইনপুটস যখন থাকবে অবশ্যই আমাকে একটা কম্বিনেশনে নিয়ে আসতে হবে আর কি, ঠিক আছে। যেমন দেখেন যে এখানে বলছে ফর ফাংশনস উইথ মাল্টিপল ইনপুটস ক্রিয়েট টেস্ট কেসেস ফর কম্বিনেশন অফ ডিফারেন্ট পার্টিশনস। তো এখন আমাদের দেখা যাচ্ছে যে মানে ডিফারেন্ট পার্টিশনের যদি হচ্ছে বিভিন্ন ধরনের আলাদা আলাদা মাল্টিপল ইনপুট থাকে বা প্রত্যেকটা যদি আলাদা আলাদা ইনপুট থাকে বা প্যারামিটার থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা টেস্ট কেস মানে কেস গুলো ক্রিয়েট করার জন্য আমাকে কি করতে হবে, কম্বিনেশন করতে হবে কিন্তু ওই পার্টিশন গুলো, আলাদা আলাদা যে পার্টিশন গুলো আছে তাদের মাল্টিপল ইনপুট, বোঝা গেছে। আচ্ছা, এখন এখানে আমরা হচ্ছে যে পেয়ার ওয়াইজ টেস্টিং বা ডিসিশন টেবিল এরকম টাইপের কিছু বিষয় আমরা হচ্ছে যে অ্যাড করতে পারি, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমাদের আছে হচ্ছে লাস্ট যে স্টেপটা, সেটা হচ্ছে যে ডকুমেন্ট এন্ড এক্সিকিউট। তো এখন যখন আমাদের হচ্ছে যে ফাইনাল কম্বিনেশন গুলো বা কম্বাইন করা হয়ে যাবে বিভিন্ন ডিফারেন্ট পার্টিশনের মাল্টিপল ইনপুট গুলো, এখন আমরা হচ্ছে কি করব, যে টেস্ট গুলো হচ্ছে রাইট করব, ঠিক আছে। এবং হচ্ছে যে কিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে যে একটা বা আমাদের এক্সপেক্টেড ইনপুট এবং আউটপুটের উপর ডিপেন্ড করে, বোঝা গেছে। আর এক্সিকিউট করব কোনগুলো, টেস্ট গুলা, যে বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপস অফ টেস্টিং, আর হচ্ছে যে টেস্টিং এর উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন ধরনের এক্সপেক্টেড বিহেভিয়ার হচ্ছে কম্পেয়ার করতে পারি, যে
কোন ধরনের টেস্টিংটা আসলে কেমন বিহেভিয়ার করতেছে বা কেমন আউটপুট দিচ্ছে। বোঝা গেছে? এই হচ্ছে আমাদের হচ্ছে মানে ডোমেইন টেস্টিং স্ট্রাকচারের হচ্ছে যে কিভাবে কয়েকটা স্টেপ ফলো করে আসলে আমরা ফর্মুলেট করতে পারি বা মানে গঠন করা যেতে পারে। হ্যালো, আচ্ছা যাই হোক, এরপরে তাহলে আমরা আশা করি খুবই সিম্পলি এক্সাম্পল বা বিভিন্ন মানে যেভাবে আপনাদের বললে মনে থাকতে পারে এটলিস্ট। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের একটা বিষয় আছে যে আমাদের এই যে ডোমেইন টেস্টিং এর বিষয়টা, তো এখন এখানে একটা বিষয় যে ইজ ইট ইম্পর্টেন্ট টু হ্যাভ ডোমেইন নলেজ ফর ডোমেইন টেস্টিং? আসলে ডোমেইন টেস্টিং এর জন্য ডোমেইন নলেজ আসলে দরকার আছে কিনা বা ইম্পর্টেন্ট কিনা? এটা খুবই একটা হচ্ছে যে ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে? তো এটা আসলে আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এখন আমরা এর আগে আমরা বলেছি কি যে ডোমেইন টেস্টিং এ আসলে কি কি ছিল, যে এটা ইনভলভ ছিল হচ্ছে সিলেক্টিং এন্ড ইভালুয়েটিং ইনপুট ভ্যালুস বেসড অন देयर রিলেভেন্স এন্ড বিহেভিয়ার ইন এ স্পেসিফিক কনটেক্সট বা ডোমেইন। তাই না? যে ডোমেইন টেস্টিং আসলে কি, যে আমাদের বিভিন্ন ধরনের হচ্ছে যে ইনপুট ভ্যালুর উপর ডিপেন্ড করে তাদের হচ্ছে যে এক্সপেক্টেড যে আউটপুট এবং তাদের বিহেভিয়ার আসলে কেমন হবে, এবং সেটা অবশ্যই একটা স্পেসিফিক ডোমেইনে হবে বা কনটেক্সটে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এখানে মেইন কোশ্চেনটা হচ্ছে যে যে হোয়াই ডোমেইন নলেজ আসলে মানে ডোমেইন নলেজটা আসলে কেন দরকার ডোমেইন টেস্টিং এর ক্ষেত্রে? তো কয়েকটা কারণ হতে পারে। টোটাল এখানে আমাদের কারণ আছে, টোটাল 5 রিজনস আছে। তো 5 রিজনস এর সাথে আমাদের কিছু এক্সাম্পলও আছে। তো এখন আমাদের ফার্স্ট যে রিজনটা সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ভ্যালিড ইনপুট রেঞ্জেস। যে যে আমাদের আসলে কি যে ভ্যালিড ইনপুট রেঞ্জ গুলো আসলে কোনগুলো ভ্যালিড ইনপুট রেঞ্জ। ঠিক আছে? ভ্যালিড ইনপুট রেঞ্জেস এর মধ্যে পড়ে। তো সেইগুলো আসলে বোঝার জন্য, যেমন দেখেন আমরা ফর এক্সাম্পল যদি আমরা হচ্ছে যে একটা এক্সাম্পল দিই, যেমন দেখেন আমাদের বিভিন্ন ধরনের আমাদের মানে ভিসা কার্ডে যেমন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আছে না, তো এই কার্ডগুলোতে কিন্তু দেখবেন ট্রানজাকশনের লিমিট থাকে। দেখা যায় বিভিন্ন ধরনের কার্ড মানে লেভেলের কার্ডে বা মানে রেঞ্জ থাকে আলাদা আলাদা, তাই না? যে আমরা হচ্ছে যে দেখা যাচ্ছে কেউ একজন মানে পার ট্রানজাকশনে বা পার ডে 20,000 তুলতে পারছে, কেউ 1 লাখ বা হচ্ছে কেউ 5 লাখ, এরকম বিষয়টা, তাই না? তো এই যে এই রেঞ্জ বা যখন দেখা যাচ্ছে যে কোনো একটা ট্রানজাকশনের সময় আমাদের এই রেঞ্জ ফলো করবে না, দেখা যাচ্ছে ইনভ্যালিড রেঞ্জ শো করতেছে, মানে কি সে তার ওই কার্ডের জন্য বা ওইরকম ওই রেঞ্জটা হচ্ছে যে ইনভ্যালিড বা ভ্যালিড কিনা। ঠিক আছে? তাহলে যখন ট্রানজাকশন হয় তখন কিন্তু সেটাকে চেক করে যে এটা আসলে এর ভ্যালিড কতটুকু, যে আমরা যতটুকু ইনপুট দেই বা কতগুলো টাকা ট্রানজাকশন হবে সেটা কিন্তু সে চেক করে। এই বিষয়গুলোই আসলে এই মানে কারণের মধ্যে পড়ে যে আন্ডারস্ট্যান্ডিং ভ্যালিড ইনপুট রেঞ্জেস। ঠিক আছে? যেটা আসলে ভ্যালিড কি ইনভ্যালিড। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আইডেন্টিফাইং ক্রিটিক্যাল এজ কেজেস। হ্যাঁ, তো এখানে যেমন দেখেন যে আমাদের হচ্ছে ক্রিটিক্যাল এজ কেজের মধ্যে আসলে আমরা এভাবে আমরা কিছু বিষয় বা এক্সাম্পল ভাবে বলতে পারি যে দেখা যাচ্ছে যে আমাদের কোন একটা বাউন্ডারিতে দেখা যাচ্ছে যে আমাকে ফাইন্ড আউট করতে হবে ফার্স্টে যে কোন ভ্যালু গুলো স্পেশাল অর সেনসিটিভ। বোঝা গেছে? যে সেনসিটিভ বাউন্ডারিজ ভ্যালু গুলা কোনগুলো আর স্পেশাল বা স্পেশাল কেস কোনগুলা। ঠিক আছে? তাহলে সেইগুলো দেখা যাচ্ছে কি যে আমরা যদি ফাইন্ড আউট করতে পারি তাহলে দেখা যায় ইজিলি হচ্ছে যে এরর গুলো সলভ করা যাবে বা বাগ গুলো খুঁজে পাওয়া যাবে বা সলভ করা যাবে। বোঝা গেছে? তো যেমন দেখেন আমরা হচ্ছে যে কোন একটা সফটওয়্যারে একটু আগে এরকম একটা এক্সাম্পল দিয়েছিলাম যে এখানে একটা এক্সাম্পল দেয়া আছে যে এ পেশেন্ট ইজ ইন এ হেলথ কেয়ার অ্যাপ, মানে ছোট একটা হেলথ কেয়ার অ্যাপে যদি আমরা দেখেন সেখানে যদি জেনারেলি এজ 0 থেকে 120 এর কথা চিন্তা করি, তো এখন দেখা যাচ্ছে এখানে আমাদের 0 তো এজ আসলে হবে না, তাই না? 0 তো আসলে পসিবল না। নিউ বর্ন বেবির ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কোন একটা এজ, ফিক্সড একটা এজ থাকে যে 1 মান্থ 2 মান্থ, তাই না? 0 হলে তখন কি একটা হচ্ছে ইনভ্যালিড হয়ে যেতে পারে। আবার দেখা যাচ্ছে যে এখানে 120 এর জায়গায় যদি আমাদের 150 আমরা ইনপুট দেই সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে যে আমাদের ইনভ্যালিড আসতে পারে। বোঝা গেছে? এই যে এই ধরনের হচ্ছে যে সেনসিটিভ বাউন্ডারি বা স্পেশাল কেসগুলো আসলে আমাদেরকে মানে ফাইন্ড আউট করা দরকার বা আইডেন্টিফাই করা দরকার। ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে হচ্ছে যে অ্যাকুরেট ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশনিং। এখন দেখেন এর আগের যে কোশ্চেনটা আমরা দেখেছিলাম ডোমেইন টেস্টিং স্ট্রাকচারের ক্ষেত্রে, আমরা ওখানে কিন্তু বলেছিলাম যে হচ্ছে যে ইকুইভ্যালেন্স ক্লাস টেস্টিং মানে পার ক্লাস পার্টিশনিংটা কিন্তু খুবই মানে ইম্পর্টেন্ট। কারণ কি যখন হচ্ছে যে কোনো একটা মডেল বা
যে কোনো কিছু, যে অটোমেটেড সিস্টেম বা যেটাই হোক, যে ম্যানুয়াল সিস্টেম হোক, কোন একটা সেই সিস্টেমটা যদি এরকম যে ক্লাসটা যদি ইকুইভ্যালেন্স না হয়, তাহলে আসলে কি যে বায়াসিং হয়ে যায়, বোঝা গেছে? তাহলে সে কিন্তু বায়াসিং হলে সেই সফটওয়্যার বা সেই প্রোডাক্টটা সে কিন্তু ঠিকঠাক ভাবে আউটপুট দিতে পারে না। কেন আমি বলছি যে বায়াসিং হলে কি হয়, যে আপনারা যখন বায়াসিং হয়ে যাবে, বা সেই বায়াসিং মানে কি, দেখা যাচ্ছে একটা ক্লাসে 150টা ভ্যালু আছে, আর একটা ক্লাসে মাত্র 10টা ভ্যালু আছে। এখন এই 150টা বা 100 এই শুধুমাত্র 10টা এই এরকম ভ্যালু দিয়ে যদি আমি ট্রেন্ড আপ করাই কোনো কিছুকে, তাহলে সেই যেই ভ্যালু গুলো বেশি দিয়ে ট্রেন্ড আপ করাবো, সেই মডেল বা সেই ইকুয়েশন কিন্তু হচ্ছে ওই দিকে বেশি হচ্ছে যে করবে, লার্ন করবে, তাই না? মানে কোথায় 150 বা কোথায় হচ্ছে 10, তাহলে 10টা দিয়ে লার্ন করলে কিন্তু সে কিন্তু ভালোভাবে লার্ন করতে পারবে না। তো এই যে এই ধরনের হচ্ছে কি হতে পারে, বায়াসিং হয়ে যেতে পারে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, যে যে আমরা যখন এই ক্লাস পার্টিশনিং করব, তারপর সেটা অবশ্যই যেন অ্যাকুরেট এবং ইকুইভ্যালেন্স হয়, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আমাদের আছে হচ্ছে যে ইফেক্টিভ কমিউনিকেশন উইথ ডেভেলপার্স এন্ড স্টেক হোল্ডার্স, সরি স্টেক হোল্ডার্স, ঠিক আছে? তো এখন এই ডেভেলপার্স এবং স্টেক হোল্ডার্স এর মধ্যে আসলে ইফেক্টিভ কমিউনিকেশনটাও থাকা দরকার, যে হচ্ছে অবশ্যই সেটা সেম ল্যাঙ্গুয়েজ হওয়া দরকার, তাই না? যে এই জন্য আমরা বলছি যে টেস্টার্স উইথ ডোমেইন নলেজ ক্যান স্পিক দ্য সেম ল্যাঙ্গুয়েজ। এখন ঠিক আছে, আমি এক বাংলায় বলছি, আরেকজন হচ্ছে যে মানে স্প্যানিশে বলছে, তখন কিন্তু আসলে কি যে সমস্যা হয়, সেম ল্যাঙ্গুয়েজ না হলে কিন্তু বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে? সেটা আইদার ডেভেলপার হতে পারে, অ্যানালিস্ট হতে পারে, বা বিজনেস স্টেক হোল্ডার্স হতে পারে, ঠিক আছে? আচ্ছা, যা যেন মানে এটার মেইন কারণটা কি, জানে যাতে করে মিস আন্ডারস্ট্যান্ডিং না হয়, বুঝা গেছে? যাতে কম মিস আন্ডারস্ট্যান্ডিং, বুঝা গেল? তো এরপরে আছে ইমপ্রুভড বাগ ডিটেকশন, ঠিক আছে? এখন এই বাগ ডিটেকশনে আসলে কি, যে আমাদের যেই দেখা যাচ্ছে যে আমাদের বাগ ডিটেকশনের মানে এমন স্ট্র্যাটেজি গুলো ফলো করতে হবে বা করা দরকার, যেন আমরা হচ্ছে যে বাগ গুলো হচ্ছে যে যেন না থাকে, বা বাগ থাকলেও আমাদেরকে কিছু স্ট্র্যাটেজি ফলো করে সেগুলোকে ইমপ্রুভ করা দরকার, বুঝা গেছে? আচ্ছা, এই তো, বা হচ্ছে যেন হিডেন কোনো বাগ না থাকে, এই বিষয়গুলোর উপর জোর করতে হবে, মানে জোর দিতে হবে আর কি। তো এই কয়েকটা 5টা মেইন কারণ আছে, যে হচ্ছে ডোমেইন নলেজটা আসলে আমাদের এই ডোমেইন টেস্টিং এর জন্য আসলে ইম্পর্টেন্ট। মানে কি কি ডোমেইন নলেজ আসলে থাকা দরকার একজন যে ডোমেইন টেস্টিং যে কাজগুলো করবে আর কি। তো কারো কোনো সমস্যা আছে এটাতে? না স্যার। সমস্যা থাকলে বলতে হবে কিন্তু। আচ্ছা, জানি না আর কতগুলো কোশ্চেন আছে। তো এরপরে আছে হচ্ছে যে আমাদের ইউনিট টেস্টিং সম্পর্কে তো আমরা অলরেডি পড়ে আসছি। তো আমরা এখন পড়বো যে হচ্ছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে এক্সট্রিম প্রোগ্রামিং। এই এক্সট্রিম প্রোগ্রামিং এ আসলে ইউনিট টেস্টিংটা আসলে কতটা মানে কি কি স্টেপ ফলো করে, ঠিক আছে? তো এখন আমরা এখানে একটা নতুন কনসেপ্ট আসছে, সেটা হচ্ছে যে আমরা ইউনিট টেস্টিং সম্পর্কে তো আমরা জানি যে একটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট বা ইউনিট অফ কোড হচ্ছে যে এক্সিকিউট করতে হবে, বা হচ্ছে যে ভেরিফাই করতে হবে, তাই না? বা কোন একটা টেস্টিং স্ট্র্যাটেজির মাধ্যমে। তো এটা হচ্ছে ইউনিট টেস্টিং, তাই তো? আচ্ছা, তো এখন এই ইউনিট টেস্টিংটা আসলে এই এক্সট্রিম প্রোগ্রামিং এর পার্সপেক্টিভে কি কি মানে কয়েকটি স্টেপ আছে যেগুলো ফলো করে, সেগুলো আমরা সম্পর্কে দেখবো। তো এখন যেহেতু এখানে এক্সট্রিম প্রোগ্রামিংটা আসলে একটা নতুন কিওয়ার্ড, তাই না? তো এটার একটা ডেফিনিশন আসলে আমাদের জানা দরকার। তো এই এক্সট্রিম প্রোগ্রামিং আসলে আমরা কিভাবে করতে, এক্সট্রিম মানে কি, যে আমাদের হচ্ছে যে একটা, যেমন আমরা বলি না যে এক্সট্রিম লেভেল, তাই না? এরকম ওয়ার্ড গুলো তো আমরা ইউজ করি হারামেশাই, যে এক্সট্রিম লেভেল বা মানে একটা, মানে অন্য একটা এক্সট্রিম বলতে কি বোঝায়, যে যে সাধারণ না, তাই না? তো এখন এক্সট্রিম প্রোগ্রামিং আসলে কি রকম, যে এটা হচ্ছে এক ধরনের এজাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজি, ঠিক আছে? এটা আসলে কিসের কিছু বিষয়ের উপর মানে এমফাসাইজ করে বা জোর দেয়, কি কি বিষয়, যে হচ্ছে হাই কোয়ালিটি সফটওয়্যার, র‍্যাপিড এন্ড ফ্লেক্সিবল রেসপন্স টু চেঞ্জিং রিকোয়ারমেন্টস, continuous feedback and collaboration among developers and customers, ঠিক আছে? এই বিষয়গুলো হচ্ছে এক্সট্রিম ফ্রেজাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজি এর পড়ে আর কি, বুঝা গেছে? তো এখন এই ইউনিট টেস্টিং এই এক্সট্রিম প্রোগ্রামিং এ কয়েকটা স্টেপ ফলো করে, সেটা আসলে কি কি? ফার্স্ট স্টেপ আছে, টোটাল হচ্ছে আমাদের 7 স্টেপ, ঠিক আছে? তো এই 7 স্টেপ
মধ্যে ফার্স্ট স্টেপ কি আছে, যে ফার্স্ট স্টেপ হচ্ছে যে আইডেন্টিফাইং ইউনিটস অফ কোড। ঠিক আছে, এখন এই স্টেপে আসলে কি কাজ হয় দেখেন, যে ডিটারমাইন দ্য স্মলেস্ট টেস্টেবল পার্ট অফ দ্য অ্যাপ্লিকেশন সাচ এস ফাংশন, ক্লাস অর মেথড। এখন এই ফার্স্ট স্টেপে যেটা, তাহলে এই স্টেপে আমাদের সব থেকে ছোট যে মানে পার্ট গুলো থাকে, যে একটা মডিউলে কি বিভিন্ন ধরনের ফাংশন থাকতে পারে, ক্লাস থাকতে পারে বা মেথড থাকতে পারে। এখন এই ফাংশন, ক্লাস বা মেথড এগুলো তো আপনারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ মেবি পড়েছেন, পড়ার কথা আর কি। যাই হোক, আচ্ছা যাই হোক, তো এখন আমরা এই যে ফাংশন, ক্লাস বা মেথড যেগুলো আছে, এই যে স্মলেস্ট যে টেস্টেবল পার্ট গুলো থাকবে, এইগুলো আসলে আইডেন্টিফাই করতে হবে। বুঝা গেছে? তো তার কারণ কি, এই এইগুলো আইডেন্টিফাই করতে পারলে আমাদেরকে মানে কোডের যে ইরর গুলো আছে সেগুলো মানে বাগ খুঁজে বের করা বা মানে সলভ করা, মানে ছোট ছোট পোর্শন গুলো যদি আমরা সলভ করতে পারি, তাহলে কিন্তু সেটা কিন্তু আমরা একটা মডিউল খুবই সহজেই সেই ইরর গুলো সলভ করা পসিবল। ঠিক আছে, তো এই কারণে আমরা হচ্ছে যে কোডের কোয়ালিটিটাও ইমপ্রুভ করা যায় এর মাধ্যমে। এরপরে আছে হচ্ছে সেকেন্ড স্টেপ, যেটা সেটা হচ্ছে রাইট টেস্ট কেস ফার্স্ট। ঠিক আছে, আচ্ছা, যেটাকে আমরা বলি টেস্ট ফার্স্ট অ্যাপ্রোচ। হ্যাঁ, তো এখন এই এই স্টেপে আসলে আমাদের কি কি কাজ, যেখানে বলছে যে বিফোর রাইটিং কোড রাইট অটোমেটেড টেস্ট দ্যাট স্পেসিফাই হাউ দ্য ইউনিট শুড বিহেভ। ঠিক আছে, যে আমরা কোড রাইটিং এর আগে আসলে আমাদেরকে কিছু বিষয় কিন্তু স্পেসিফাই করে নেওয়া উচিত, যে আমাদের কোন ইউনিট আসলে কেমন, কোন কাজগুলো করবে, বা সেটা থেকে আমরা কি আউটপুট পাবো বা কি বিহেভিয়ার হবে তার, তাই না? তাহলে কিন্তু আসলে সুবিধা হয়। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এটা করতে পারি, তাহলে আমাদের কিন্তু যে এক্সপেক্টেড মানে গিভেন ইনপুটের উপর ডিপেন্ড করে আমরা একটা হচ্ছে যে এক্সপেক্টেড আউটপুট পাই সেটা আমরা এক্সপ্লেইন করতে পারবো। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা হচ্ছে যে বলি টেস্ট ড্রাইভেন ডেভেলপমেন্ট পার্ট। বুঝা গেছে? বা এই টিডিডি এর হচ্ছে যে একটা পার্ট বলা যায়, এই যে রাইট টেস্ট কেস ফার্স্ট। ঠিক আছে, তো এরপর থার্ড স্টেপ আছে যে রাইট সিম্পল ফেলিং টেস্ট কেসেস। এখন এইখানে আমরা যখন ইনিশিয়াল টেস্ট কেস গুলো যদি আমরা ফেইল হয়ে যায়, তাই না, তাহলে এখন সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়াল কোড গুলো কিন্তু আমরা মানে দেখা যাচ্ছে যে লিখি না, তাই না? যে আমাদের ইনিশিয়াল টেস্টেই যদি আমাদের কোনো একটা দেখা যাচ্ছে যে ফাংশন বা মেথড বা কোনো কিছু মডিউলটা যদি ফেল করে, তাহলে আমাদের অ্যাকচুয়াল কোড কিন্তু হচ্ছে যে আমরা কি করি, যে আবার হচ্ছে যে আমরা মডিফাই করি, তাই না? যে ফার্স্টেই যদি আমাদের ভুল আসে, সেই ক্ষেত্রে কি আমাদের আরো মডিফাই করার সুযোগ থাকে, মানে ফাইনাল কোড কিন্তু এখন আমরা তখনও দেখা যাচ্ছে আমরা ফাইনাল কোড আমরা লিখছি না। তো এভাবেই কিন্তু ফেল গুলো সলভ করার মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে যে দেন আমরা ফাইনালি একটা ব্লকের বা একটা মডিউলের কোড আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারি। এখানে যারা হচ্ছে যে প্রোগ্রামিং কন্টেস্ট করেন, তারা হয়তো এই বিষয়গুলো সম্পর্কে আরো ভালো ধারণা আছে। আচ্ছা, এখন তো এরপরে আমরা হচ্ছে যে পরের স্টেপ কি আছে, রাইট দ্য মিনিমাম কোড টু পাস দ্য টেস্ট। এখন দেখা যাচ্ছে যে আমাদের সফটওয়্যারে আসলে কি থাকে, যে কিছু মিনিমাম রিকোয়ারমেন্টস থাকে কিন্তু, তাই না? তো এখন দেখা যাচ্ছে সেই মিনিমাম মডিউল গুলো বা সেই মিনিমাম রিকোয়ারমেন্টস গুলো ইমপ্লিমেন্ট করতে পারলেও দেখা যাচ্ছে যে আমাদের কোনো একটা সফটওয়্যার বা প্রোডাক্ট সেটা কিন্তু কোয়ালিটি কন্ট্রোল পাস করতে পারে, যদি আমাদের সেই আমাদের যে স্টেক হোল্ডার বা বিজনেস যাদের জন্য আমরা প্রোডাক্টটা তৈরি করছি, তাদের রিকোয়ারমেন্টস এর সাথে যদি যায়, মিনিমাম যে রিকোয়ারমেন্টস গুলো। ঠিক আছে, কিছু রিকোয়ারমেন্টস থাকে ম্যান্ডেটরি, কিছু রিকোয়ারমেন্টস থাকে হচ্ছে যে দেখা যাচ্ছে যে মাইনর রিকোয়ারমেন্টস থাকে। তো এখন তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে ইমপ্লিমেন্ট দ্য ইউনিটস ফাংশনালিটি জাস্ট এনাফ টু মেক দ্য টেস্ট পাস। যে আমরা এটা কি করব, যে জাস্ট আমাদের যেন আমরা টেস্টটাকে পাস করে যেতে পারি, সেজন্য জাস্ট একটা ইউনিট ফাংশনালিটি যে বিষয়গুলো আছে সেগুলো ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, এটা আসলে কি কি প্রমোট করতে পারে, যে এটার কারণে আমাদের কি কি পাওয়া যায়, যে সিম্পল এন্ড ক্লিন কোড। বোঝা গেছে? যখন আমরা আননেসেসারি ফিচার গুলো বাদ দিয়ে দিব, তাই না, তখন আমাদের কিন্তু মানে আমরা একটা সিম্পল আর ক্লিন একটা পাওয়া যায়, ব্লক অফ কোড। ঠিক আছে, মানে কমপ্লেক্সিটি কমে যায় আর কি, আমরা যদি সহজ ভাষায় বলি। তো এরপরে আমাদের 5 নাম্বার স্টেপটা হচ্ছে যে রান অটোমেটেড টেস্ট ফ্রিকোয়েন্টলি।
তো আমরা যেহেতু আমরা এক্সট্রিম প্রোগ্রামিং এর কথা বলতেছি, যে এক্সট্রিম প্রোগ্রামিং কিন্তু আমাদের এই কন্টিনিউয়াস টেস্টিং এর উপর খুব জোর দেয়। কারণ কি, যে আমরা দেখেন আমরা এখানে ডেফিনিশনে কিন্তু আমরা বলে নিছিলাম যে এখানে হাই কোয়ালিটি সফটওয়্যার, তাই না, এবং কন্টিনিউয়াস ফিডব্যাক এর কথা বলে নিছি। তাহলে এখন কন্টিনিউয়াস ফিডব্যাক কিন্তু তখনই হয় যখন আমরা সেটা অটোমেটেড কোনো একটা হচ্ছে ফ্রেমওয়ার্কের টেস্টিং, মানে ফ্রেমওয়ার্কের মাধ্যমে টেস্টিং করতে পারবো। বোঝা গেছে? আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে ডেভেলপাররা কি করতে পারে, যে ডেভেলপারস রান টেস্ট এভরি টাইম দে রাইট এ নিউ টেস্ট মডিফাই দা কোড, মানে নিউ কোড লেখার সাথে সাথে আবার বা কোড মডিফাই করার সাথে সাথে যদি মানে সে কি করবে, রান করবে কন্টিনিউয়াসলি। আচ্ছা, এবং সাথে আমাদের যে টেস্ট গুলো আছে সেগুলো যাতে অটোমেটিক্যালি আমাদের কুইক ফিডব্যাক দিতে পারে বা প্রোভাইড করতে পারে। হ্যাঁ, আচ্ছা, এরপর আছে রিফ্যাক্টর কোড হোয়াইল কিপিং টেস্ট গ্রিন। যে এটা আসলে আমাদের মানে রিফ্যাক্টর দা কোড বলতে আসলে আমাদের কি কি বোঝায়, যে ইমপ্রুভ স্ট্রাকচার, রিডাবিলিটি আর হচ্ছে এফিসিয়েন্সি। এবং এই আমরা মেবি হচ্ছে যে এগুলো আমরা কোন একটা ক্লাসে ডিসকাস করেছিলাম যে আমাদের কোন একটা সফটওয়্যার কিভাবে স্ট্রাকচারে ইমপ্রুভ করা যায়, রিডাবিলিটি বা এফিসিয়েন্সি কিভাবে ইনক্রিজ করা যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, আর এই বিষয়টা এই স্টেপের মাধ্যমে আমরা আসলে কি মেইনটেইন করতে পারি, ক্লিন কোড এন্ড এবং সেফটির যে বিষয়টা, যে আমরা যেহেতু আমরা এখানে বলছি এফিসিয়েন্সি বাড়ানোর কথা, যেটা হচ্ছে রিফ্যাক্টরের মধ্যে পড়তেছে, আবার স্ট্রাকচার ইমপ্রুভ হচ্ছে, রিডাবিলিটি ইমপ্রুভ হচ্ছে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের সেফটিটাও হচ্ছে মেইনটেইন হয়। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যে রিপিট ফর অল ইউনিটস, এই স্টেপ হলো 7, নাম্বার অফ 7 স্টেপ। দেন হচ্ছে যে এই 7th স্টেপে আমরা হচ্ছে যে আহ, যে আমরা কি বলছি, রিপিট ফর অল ইউনিটস, মানে হচ্ছে যে আমরা এর আগে যতক্ষণ যে স্টেপ গুলো দেখে আসছিলাম সেগুলো কিন্তু একটা সিঙ্গেল একটা ইউনিটের জন্য আমরা বলছি, তাই না? তো এখন একটা অবশ্যই সিঙ্গেল, কোন একটা সফটওয়্যারে তো সিঙ্গেল ইউনিট থাকবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে প্রত্যেকটা ইউনিটের জন্যই যেন হচ্ছে যে এই সেম কাজগুলো রিপিট করতে পারি বা রিপিট করা পসিবল হয়। ঠিক আছে? আচ্ছা, তো কারণ কি এখানে একটা টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে কিন্তু। তো এই পর্যন্তই, যে আমাদের টোটাল 7 স্টেপস আছে, যেটা হচ্ছে যে আমরা মানে ইউনিট টেস্টিং এর ক্ষেত্রে এবং এক্সট্রিম প্রোগ্রামিং এ আমরা ব্যবহার। আর কোনো সমস্যা আছে? আমায় শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, তো আমি আসলে আজকে এই পর্যন্তই রাখতে যাচ্ছি। আমি আসলে এখন পর্যন্ত রাতের খাওয়া দাওয়া করি নাই। তো আপনারাও মেবি হচ্ছে যে খাওয়া দাওয়া এখনো পর্যন্ত করেন নাই অনেকেই। তো অনেক রাত হয়ে গেছে, যেহেতু 10টা পার হয়ে গেছে। তো আমার মনে হয় আজকে এখানেই রাখা দরকার। দেন হচ্ছে যে এখানে আমার লেকচারে আরেকটা কোশ্চেন হয়তো আবার আছে। দেন আমরা হচ্ছে যে সামনের স্লাইড, এটা আমি সামনের স্লাইডে হচ্ছে ইনক্লুড করে দিব। আর আপনারা ট্রাই করবেন আমি যে শীট গুলো দিছি বা হচ্ছে যে বা যে লেকচার গুলো দেওয়া হয়েছে এগুলোর মধ্যে থেকে আমি যা পড়িয়েছি এগুলোই পড়ার জন্য। ঠিক আছে? আর এখানে তো মোটামুটি এই যে আমাদের লাস্ট যে লেকচার ছিল সেখানে তো একদম কোশ্চেন ওয়াইজ টাইপের দেওয়াই আছে। বোঝা গেছে? আজকের কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, আমাদের নেক্সট ক্লাস স্যার কবে হবে স্যার? আজকের ক্লাস বা কোনো কিছু বুঝতে অসুবিধা থাকলে। কোনটা? নেক্সট ক্লাসটা আসলে আমি মনে হয় বুধবারে নিতে পারি মেবি, কারণ কালকে আমার অলরেডি দুইটা ক্লাস অনলাইনে আছে, তো হয়তো বা আসলে সময় হবে না, বা যেহেতু ইন্টারনেটেরও সমস্যা, তো ট্রাই করবো আমি বুধবারের দিকে নেওয়ার জন্য। বোঝা গেছে? জি স্যার, বুধবার না স্যার, তাহলে একটু মেবি একটু আগে আগে স্যার মনে হয় তো বুধবারে আমরা একটা ক্লাস হওয়ার কথা, এখন হবে কিনা বলতে পারি না স্যার। আচ্ছা, আমি জানি না আসলে কালকে নিতে পারবো কিনা। কালকে আমার অলরেডি দুইটা ক্লাস আছে, মানে মানে আমার এই ডে ব্যাচে আর কি। ঠিক আছে? তো তারপরেও দেখা যাক। আচ্ছা, আমি একটা আপনাদের অ্যাটেন্ডেন্সের স্ক্রিনশটটা একটু নিয়ে নেই, একটু কাইন্ডলি ওয়েট করেন। আচ্ছা, ওকে। তো ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। আর সবাই মেবি হচ্ছে গ্রামে চলে গেছেন তো নাকি ঈদের জন্য? সবাই জানে স্যার, যাবে আস্তে ধীরে স্যার। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই। স্যার আমাদের স্লাইড গুলো সব স্যার দেওয়া হয়েছে স্যার?
হ্যাঁ, স্লাইড গুলো তো আমি যতদূর জানি দিয়ে দিছি। আমি হচ্ছে যে আপনাদের গ্রুপেই মেবি হচ্ছে দেওয়া ছিল। এর আগে হচ্ছে আপনাদের ক্লাস